জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, উদ্ধার অভিযান অব্যাহত। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখ মানুষকে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সব ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি। সেন্টকমের মার্কিন সেনাদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ। দর্শক আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। ৭.১ মাত্রার ভূমিকম্পে জাপানে প্রাণ হারিয়েছেন ১৩ জন, এতে আহত শতাধিক। এওন শপিং মল ধসে হতাহতের ঘটনা ঘটে। ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে বেশ কিছু মহাসড়কে। কিউশু দ্বীপে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩ লাখ মানুষকে। কেউ এসেছিলেন কেনাকাটা করতে, কেউ বা পরিবার নিয়ে ঘুরতে, কিন্তু ভূমিকম্পে কয়েক সেকেন্ডের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয় কুমামোতোর এওন শপিং মল। সেখানে আটকা পড়ে বাঁচার আকুতি জানাতে থাকেন বহু মানুষ। মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্পের প্রায় ১ ঘন্টা পর বিস্ফোরণে শপিং মলটির বড় অংশ ধসে পড়ে। ধসে পড়া শপিং মলটিতে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধারের পর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন। শপিং মলটির ২০ থেকে ৩০ জন কর্মী এখনও নিখোঁজ। এছাড়া ভূমিকম্পের পর নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় চিমনি ধসে ৭ জন নিখোঁজ আছেন। এদিকে ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুমামোতোর ৩৬,০০০-এর বেশি ঘরবাড়ি। বিদ্যুৎ না থাকায় আহতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিভিন্ন সড়কে ফাটল দেখা দেয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নিরাপত্তার স্বার্থে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিউশু দ্বীপ জুড়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রায় ৩ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। উদ্ধার কাজে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে শত শত সেনা সদস্য। ভূমিকম্প আঘাত হানার পর কুমামোতোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। এখনো অনেক মানুষ উদ্ধার হওয়ার অপেক্ষায়। আমাদেরকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালাতে হচ্ছে। বেশি সংখ্যক মানুষকে জীবিত উদ্ধারে সব ধরনের জনবল ও সম্পদকে কাজে লাগাবো আমরা। শক্তিশালী আফটারশক এবং ভূমিধসের শঙ্কায় বেশি কম্পন অনুভূত এলাকার বাসিন্দাদের আগামী ১ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। রাখি জেসমিন, চ্যানেল 24। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এমন দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও মার্কিন সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানে মার্কিন হামলা বন্ধ থাকলেও জর্ডানে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ফের সংঘাতে জড়ানোর শঙ্কা বাড়ছে। এদিকে বেশ কয়েকটি তেল স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ এনে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটিতে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। গেল ৩ দিনে পূর্ব ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রসদ সংরক্ষণাগারে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তেজনা বাড়াতে চায় না তারা, তবে যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরানের সাথে ৫ মাসে গড়ানো যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকায় সমর্থন কমেছে মার্কিন নাগরিকদের। প্রতি ৩ জনের মধ্যে মাত্র ১ জন আমেরিকান ইরান যুদ্ধকে সমর্থন দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোসের নতুন জরিপে উঠে এসেছে এমন তথ্য। বেশিরভাগ উত্তরদাতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক অভিযানের উদ্দেশ্যে জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আর ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের এক এক সময়ে এক এক রকম দেয়া বক্তব্যে জনমনে বেড়েছে আস্থাহীনতা। চলতি সপ্তাহে শুক্র থেকে রোববার পর্যন্ত চালানো জরিপে অংশ নেয়া ৬৯% মার্কিন নাগরিক মনে করেন ইরানে মার্কিন সামরিক উপস্থিতির উদ্দেশ্য জনগণকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেনি ট্রাম্প প্রশাসন। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই এই যুদ্ধের পক্ষে সমর্থন ৪০%-এর নিচে রয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন করে তৈরি বিদেশি মানবাকৃতির রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় উন্নত মানবাকৃতির রোবট, 4 পায়ে চলা রোবট সহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বেশিরভাগই চীনে তৈরি। বিদেশে তৈরি উন্নত রোবট অসৎ উদ্দেশ্যে মার্কিন নাগরিকদের উপর নজরদারি চালাতে, বিদেশি গোয়েন্দা সক্ষমতা বাড়াতে বা দূর থেকে রোবট নিয়ন্ত্রণের মাধ্যমে জনহিতকর কর্মকাণ্ড হতে পারে। ফলে জাতীয় নিরাপত্তা, সাইবার ঝুঁকির শঙ্কা থেকে এমন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স খাতে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটেই এ পদক্ষেপ নিল ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জেরে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব, যাতে নিহত অন্তত 20 জন। পাল্টা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। একই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে তেহরান। আপাতত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থামলেও মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে সংঘাতে নতুন ফ্রন্ট। এবার ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব। এতে অঞ্চলটি ফের অস্থিতিশীল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ বিমান হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের 20 জন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। একই হামলায় আহত হয়েছেন আরও 32 জন। পিএমএফ জানিয়েছে এটি প্রাথমিক হতাহতের হিসাব। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ হলে নিহত আহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটির দাবি, রাজধানী বাগদাদ সহ ওয়াইসিদ, নিনেভে, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালা এই 7টি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কোনো ছাড় দিতে নারাজ তেহরান। ওমানের সাথে আলোচনায় দেয়া প্রস্তাব না মানলে হরমুজ বন্ধই থাকবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথটিতে 3টি তেলবাহী ট্যাঙ্কার থামিয়ে দেওয়ার দাবি করেছে আইআরজিসি। এমনকি প্রণালীতে মাইন অপসারণে বিদেশি যুদ্ধজাহাজ এলে সেগুলো হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে মাইন অপসারণের জন্য কোনো বিদেশি যুদ্ধজাহাজ বা সামরিক সরঞ্জাম এলে সেগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। এছাড়া জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে ইরান। তবে সব ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্র জর্ডানের। এদিকে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে কুয়েত। কাতারের সাথে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেছে দেশটি। সংকট আর গভীর হওয়ার ইঙ্গিত দিয়েছে আরেকটি তথ্য। রয়টার্স জানিয়েছে যুদ্ধের অভিজ্ঞতার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চীনের তৈরি 300 থেকে 400টি ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে ইরান, যদিও এ তথ্য অস্বীকার করেছে বেইজিং। এদিকে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়ার বড় অনিশ্চয়তার মুখে বিশ্ব অর্থনীতি। ঋতু সাহা, চ্যানেল 24। আরামদায়ক অবসর যাপনের জন্য প্রয়োজন $12 লাখ, কিন্তু সঞ্চয় $5 লাখ কম। যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের অবসরকালীন স্বপ্ন আর কঠিন বাস্তবতার মাঝে তৈরি হয়েছে এক বিশাল ব্যবধান। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 69% মানুষই মনে করছেন অবসর এখন তাদের ধরাছোঁয়ার বাইরে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান শ্রেডার্সের তথ্য মতে আমেরিকানদের স্বাচ্ছন্দ্যে অবসরের জন্য গড়ে $12 লাখ সঞ্চয় প্রয়োজন। তবে বাস্তব চিত্রটা ভিন্ন। 51% মানুষের হাতে সঞ্চয় $5 লাখ কম, 24% কাছে এ হার $2.5 লাখ, আর 30% মানুষের হাতে রয়েছে $10 লাখ লক্ষ্যমাত্রা। ঘাটতির পেছনে বড় কারণ উচ্চ সুদের ঋণ ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। 33% কর্মজীবীর ক্রেডিট কার্ডের ঋণ তাদের অবসরকালীন সঞ্চয়ের চেয়েও বেশি। জীবনযাত্রার ব্যয় সামলাতে গিয়ে 55% মানুষ তাদের বেতনের 10% সঞ্চয় করতে পারছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জরুরি খরচ মেটাতে অনেকেই তাদের রিটায়ারমেন্ট ফান্ড থেকে টাকা ধার নিচ্ছেন বা জমার পরিমাণ কমিয়ে দিচ্ছেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও উদাসীনতা। 24% বিনিয়োগকারী জানেন না তাদের সঞ্চিত অর্থ ঠিক কোথায় বিনিয়োগ করা হয়েছে। আবার অনেকে ঝুঁকি এড়াতে সঞ্চয়ের 26% নগদ আকারে রেখে দিচ্ছেন, যা শেয়ার বাজারের প্রায় সমান। বিশেষজ্ঞরা বলছেন জাদুর কোনো সংখ্যার পেছনে না ছুটে সঞ্চয়ের অভ্যাস গড়া এবং শুরু থেকে বিনিয়োগ করা জরুরি। তবে বর্তমান বাস্তবতায় আমেরিকানদের জন্য অবসরের স্বপ্ন পূরণ এখন বড় চ্যালেঞ্জ।
ইফতেখার আলম, চ্যানেল 24। 14 থেকে 18 বছরের কম বয়সীদের জন্য নতুন আইন কার্যকর করতে যাচ্ছে ইতালি। এতদিন অপরাধের জন্য তাদের আইনের আওতায় না হলেও নতুন আইনে নিতে হবে অপরাধের দায়। সম্প্রতি ছিনতাই সহিংসতা বাড়তে থাকায় এমন উদ্যোগ নিয়েছে সরকার, যাকে ইতিবাচক বলছেন প্রবাসীরা। সজীব আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে 18 বছরের কম বয়সীরা অপরাধে জড়িত থাকলেও এতদিন ছিল না শাস্তির বিধান, যে কারণে কিশোর গ্যাংরা অপরাধ করলেও আনা হতো না আইনের আওতায়। তবে কিশোর অপরাধ দমনে আইনি পরিবর্তন আনছে দেশটির সরকার। নতুন একটি বিল অনুমোদন করেছে ইতালির মন্ত্রিসভা। নতুন বিধানে 14 বছরের বেশি বয়সী কেউ অপরাধ করলে তাকে সাধারণভাবে দায়ী ধরা হবে। Oggi il governo ha approvato un disegno di legge che cambia le regole sull'imputabilità dei minori. সরকারের দাবি, ছিনতাই ও সহিংসতা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। রোমসহ বিভিন্ন শহরে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে নানা সময়ে বিপাকে পড়তেন প্রবাসীরা। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নেওয়া হতো না ব্যবস্থা। যারা আক্রমণ করে তারা তো অপ্রাপ্ত বয়স্ক, সেটা মানে একটা উদাহরণ দিয়ে তারা মানে বেঁচে যাওয়ার চেষ্টা করে। কঠিন একটি আইন প্রয়োগ করতে যাচ্ছে আমাদের এই মেলুনি সরকার, তার জন্য আমরা খুবই খুশি। ইতালি সরকারকে অসংখ্য ধন্যবাদ, যাতে আইনটা সকলের জন্য প্রযোজ্য হয়। আইন বিশেষজ্ঞদের মতে আইনটি কার্যকরভাবে বাস্তবায়ন হলে কিশোর অপরাধ কমতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর বিলটি তোলা হবে পার্লামেন্টে, সেখানে পাশ হলেই কার্যকর হবে নতুন বিধান। আমি মনে করি আমরা যারা বাংলাদেশি ইতালিতে অবস্থান করছি, আমাদের সন্তানরা কার সাথে যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, তাদের উপর আরো একটু নজরদারি করা দরকার। এদিকে আইন কার্যকরের পাশাপাশি শিক্ষা, পরিবার ও সামাজিক বৈষম্যের বিষয়েও সমান গুরুত্ব দেওয়ার দাবি তুলেছে বিরোধী দল ও শিশু অধিকার সংগঠনগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি 1500 ছুঁই। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় 3500। গেল 15ই মে ইবোলার এই প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এবারের সংক্রমণের জন্য ভাইরাস পুন্দিবুগীয় স্ট্রেইনকে দায়ী করা হচ্ছে। তবে এই স্ট্রেইনটি মোকাবেলায় এখন পর্যন্ত কোনো স্বীকৃত টিকা বা চিকিৎসা পদ্ধতি নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মোট আক্রান্তের 90% উত্তর পূর্বাঞ্চলীয় ইতরি প্রদেশের বাসিন্দা। প্রদেশটির সীমান্ত দক্ষিণ সুদান ও উগান্ডার সাথে যুক্ত। এর মধ্যে কঙ্গোর 5টি প্রদেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। দুর্গম এলাকায় হয় অনেক স্থানে চিকিৎসকদের পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের এই প্রাদুর্ভাব ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকটে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে অংশ নেওয়া 2873 জন অপরাধমূলক কার্যকলাপে জড়িত দাবি করে প্রতিবেদন দিয়েছে দিল্লি পুলিশ। প্রতিবেদনে বলা হয় 989 জনের বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ, যেখানে হত্যার সাথে জড়িত শতাধিক ব্যক্তি আর ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে জড়িত দাবি করে 350 জনের একটি সংখ্যা প্রকাশ করা হয়। এছাড়াও বেশ কয়েকজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, অপহরণ সহ একাধিক অপরাধে জড়িত থাকার দাবি করে পুলিশ। তবে ওই প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ককরোচ জনতা পার্টি। পর্তুগালে কাজ, ব্যবসা কিংবা শিক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পাড়ি জমান হাজারো মানুষ। কিন্তু দেশটিতে পা রাখার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে নিরাপদ আবাসন নিশ্চিত। দ্বিগুণ ভাড়া দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত আবাসন। সামর্থ্য বিবেচনায় একজনের জায়গায় থাকতে বাধ্য হচ্ছে একাধিক ব্যক্তি। প্রবাসী সাংবাদিক ওমর আকমলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চরম আবাসিক সংকটে পর্তুগালের বাসিন্দারা। দেশটিতে ব্যবসা কিংবা শিক্ষার জন্য অবস্থানরত প্রবাসীরাও আছেন বিপাকে। পোর্তো শহরের এই আবাসিক এলাকাগুলোতে একসময় তুলনামূলক কম খরচে মিলত বাসা ভাড়া। সম্প্রতি বদলেছে চিত্র। ছোট একটি রুমের জন্য গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ ভাড়া। তাই দেশটিতে গিয়ে চাকরি পাওয়ার চেয়ে এখন বড় চ্যালেঞ্জ নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া। চাহিদার তুলনায় গেল কয়েক বছরে দেশটিতে নির্মাণ হয়নি নতুন আবাসন। সীমিত সংখ্যক বাসার জন্য তাই চলে তীব্র প্রতিযোগিতা। পর্তুগালে আসা অনেক অভিবাসী শুরুর দিকে একটি কক্ষে 3 থেকে 6 জন পর্যন্ত থাকতে বাধ্য হন। মাসের পর মাস খুঁজেও স্থায়ী বাসা পান না অনেকেই। আমি সেলুনের কাজ করি। পর্তুগালে আসার আগে ভাবছিলাম যে কাজ পেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এখন দেখি কাজের চোতে বাসা পাওয়াটা বড় কঠিন। যেভাবে অধিবাসী বাড়তেছে ওইভাবে বাসাবাড়ি বা আবাসিক বাড়তেছে না। শুধু নতুন অভিবাসীরাই নন, এই সংকটে ভুগছেন অনেক পর্তুগিজরাও।
আয়ের তুলনায় বাড়ি ভাড়া দ্রুত বাড়তে থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। এতে মধ্যবিত্তদের জন্য বড় শহরে বসবাস কঠিন হয়ে পড়েছে। অনেক বাড়িওয়ালা দীর্ঘমেয়াদী ভাড়ার পরিবর্তে স্বল্পমেয়াদী বা পর্যটন কেন্দ্রিক ভাড়াকে বেশি লাভজনক মনে করছেন। এতে বাড়ি ভাড়া পাওয়া হয়ে পড়েছে আরও কঠিন। দেশটিতে অবস্থানরত প্রবাসীদের পরামর্শ, পর্তুগালে আসার আগে নিশ্চিত করা প্রয়োজন আবাসন, সাথে থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আর বাড়তি অর্থ। আমি পর্তুগালে আজকে 6 মাস, আসার 1 মাস পরে কাজও পেয়ে গেছি। এই 6 মাসের ভিতরে আমার 3বার বাসা বদল করতে হয়েছে। আর যে স্যালারি পাই এছাড়া যে একটা বাসা নিব তা আমার পক্ষে অসম্ভব। একটা রুম যদি ভাড়া নিতে হয় সেই ক্ষেত্রেও 5 থেকে 600 ইউরো খরচ করতে হয়, যেটা আসলে একজন কর্মজীবী মানুষের জন্য এফোর্ড করা টু মাচ কমপ্লিকেটেড। সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের কথা বলছে পর্তুগাল সরকার। তবে বাস্তবে নতুন আবাসন নির্মাণ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়ায় সহসাই সমাধান দেখছেন না সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গ্যাস সংযোগের কারণে উৎপাদনে যেতে পারেনি দেশের বেশ কিছু অর্থনৈতিক অঞ্চল। অলস পড়ে আছে 55,000 কোটি টাকার বিনিয়োগ। এ অবস্থায় নতুন করে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোন নিয়ে আছে প্রশ্ন। পানি গ্যাসের যোগান নিয়ে চ্যালেঞ্জের মুখে প্রকল্পটি। দেলোয়ার দোলনের প্রতিবেদন। চট্টগ্রামে 1 দশকেরও বেশি সময় পর নির্মাণ কাজে গতি এসেছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। সরকার ও বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ বেজার আশা এ প্রকল্পে আসবে বিপুল বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থান। তবে শুরুতে গ্যাস ও পানির সংকটে চ্যালেঞ্জের মুখে ইকোনমিক জোনটি। বিশ্বমানের শিল্প কাঠামো গড়ে তুলতে এরই মধ্যে প্রায় 4,189 কোটি টাকার সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে 2031 সালের মধ্যে। নির্মাণ করা হবে যেটি 4 লেনের সড়ক, সিইটিপি, পানি সংরক্ষণাগার, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র এবং সীমানা প্রাচীর। অন্যদিকে শিল্পের গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে জমেছে আবেদনের পাহাড়। সংযোগ ফি পরিশোধ করেও 4 থেকে 5 বছর ধরে সংযোগ পাননি এমন শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 550টি। বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে অন্তত 55,000 কোটি টাকার বিনিয়োগ অলস পড়ে আছে। এমন পরিস্থিতিতে চলমান গ্যাস সংকটে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পটি কতটা কার্যকর হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আনোয়ারার যে জমিটা পড়ে আছে, তো সেই অঞ্চলের পিছনে কিছু অবকাঠামো আছে, সেগুলো সরকার চিন্তা ভাবনা করছেন কিনা। একটা সরকার পরিবর্তন হলে অন্য সব পরিবর্তন হয়ে যায়, এটা হতে পারে না। কর্ণফুলী টানেল চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় শিল্পাঞ্চলটি কৌশলগত গুরুত্ব বাড়বে। তবে বিশেষজ্ঞদের মতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুধু জমি বা অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় মৌলিক পরিবেশ নিশ্চিত করাও জরুরি। অবকাঠামোর দুই পারে যে আমার ল্যান্ড ডেভেলপমেন্ট, এখানে বড় বড় শিল্প কারখানা, ভারী শিল্প কারখানা, কর্মসংস্থান, গার্মেন্টস এবং ইকোনমিক জোনের কথা বলছি, এটা যখন হয়ে যাবে তখন দেখবেন যানবাহনের যে পারাপার সেটা বেড়ে যাবে, টোলের পরিমাণ বেড়ে যাবে এবং টানেলটা তখন কিন্তু ব্যবহার উপযোগিতা তৈরি হবে। শ্রমিকরা অনায়াসে জিনিসপত্র কেনাকাটা করতে পারে ওই এলাকার থেকে, এবং সে তার একটা বাসস্থান থাকতে পারে। এই বাসস্থানটা কি তারা করবে? আমার মনে হয় না। প্রকল্প ব্যয়ের প্রায় 2,467 কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে এবং প্রায় 1,722 কোটি টাকা দেবে সরকার। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে পাঠানো রেমিটেন্স অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি, কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এক কঠিন সংকটময় পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরাত। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের এই দেশের বিশাল শ্রমবাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কোনো আগাম নোটিশ ছাড়া বাতিল হচ্ছে বহু প্রবাসী বাংলাদেশির আকামা বা ভিসা। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের কিছু নাগরিক পড়েছেন একই সমস্যায়। হঠাৎ অটোমেটিক ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ জানা নেই প্রবাসীদের। ভুক্তভোগীদের অনেকের অভিযোগ, লাইসেন্সজনিত কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বাতিল করা হচ্ছে ভিসা।
এদিকে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসীরাও পড়েছেন ভিসা বাতিলের ঝুঁকিতে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে আমিরাতে ফিরতে চাইলেও আকাশচুম্বী এয়ারলাইন্স টিকিটের দামের কাছে জিম্মি হয়ে পড়েছেন অনেকে। সরকারের কাছে অটোমেটিক ভিসা বাতিলের সমাধান চেয়েছেন তারা। রিটার্ন যাওয়ার জন্য টিকিট করতে 31 তারিখে, এর আগে মিনিস্টার টিকিট করার পরে এখন আমার ভিসা প্রসেসিং করছে, ভিসা অ্যাক্টিভ ছিল, ওখানে আমি চাকরি করি, এখন আমার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। এখন এটা মানে কোনো কারণ ছাড়া ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। আমার ভিসা সবকিছু ঠিক আছে, জুলাইয়ের 22 তারিখে দেখতেছি অটো আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। কি জন্য ক্যান্সেল হচ্ছে আমরা জানি না। পাশাপাশি অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি এবং ফ্যামিলি ভিজিট ভিসার বিদ্যমান জটিলতা দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন প্রবাসীরা। কূটনৈতিক সমাধানের মাধ্যমে সরকার এখনই দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে সংযুক্ত আরব আমিরাতের বৃহৎ শ্রমবাজার বাংলাদেশিদের জন্য হুমকির মুখে পড়বে শঙ্কা তাদের। এতে বিপুল পরিমাণ রেমিটেন্স হারাতে পারে দেশ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 12 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। এসব প্রবাসী বছরে আনুমানিক 4.27 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স বাংলাদেশে পাঠান, যা বাংলাদেশি মুদ্রায় 52,000 কোটি টাকারও বেশি। এই আয় দেশে আসা মোট রেমিটেন্সের প্রায় 13.06%। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।